আসসালামু আলাইকুম। আমি পদ্মজা, পর্ব ৬২। লিখেছেন ইলমা বেহরোজ। চন্দ্র তারকাহীন স্থান, আকাশের সামনে চারপাশ অদ্ভুত ভয়ানক হয়ে আছে। পদ্মজার মুখ ঘেঁষে একটা পাতা মাটিতে পড়ল। সাথে সাথে সে ভয় পেয়ে ২ পা পিছিয়ে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারল, নিজেই নিজের ভয় পাওয়াকে দেখে খুব বিরক্ত হয়। ২ পা এগিয়ে এসে অন্দরমহলের পেছনে তাকায়। আধো অন্ধকারে আবিষ্কার করল মৃদুল এবং আগন্তুক নেই। চোখের পলকে যেন মুহূর্তেই ভোজবাজির মতো নেই হয়ে গেল। পদ্মজার মস্তিষ্ক সাবধান হয়ে ওঠে। মৃদুলের মধ্যে ঘাবলা আছে ভাবতেই ইচ্ছে করছে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সবকিছু ভাবতে পারে। সবকিছু। পদ্মজা তার পরিকল্পনা পথ ধরে হাঁটা শুরু করল। মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মৃদুল জঙ্গলের ভেতর ঢুকেনি তো? আর দীর্ঘদেহী ঝাঁকড়া চুলের আগন্তুক কি সাথে রয়েছে? পদ্মজা এক হাত ছুরি নিয়ে অন্য হাতে রামদা। তার চোখের দৃষ্টি প্রখর। চারপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে। এই বুঝি কেউ আক্রমণ করে বসল। সেদিন যতটুকু এসেছিল সে ঠাউর করে করে নিরাপদভাবে ঠিক ততটুকু চলে আসে পদ্মজা। সামনে বড় বড় গাছপালার ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। ভুতুড়ে পরিবেশ। পদ্মজা কেন জানি নির্জিত, আজও কেউ থাকবে এখানে অজানা রহস্যের পাহারা দেওয়ার জন্য। তার আশেপাশে আছে সেই গুপ্ত রহস্যজাল। পদ্মজার শিরায় শিরায় প্রবল উত্তেজনা বয়ে যাচ্ছে। কয়েকটা গাছ পেরিয়ে সে থমকে দাঁড়ালো। একটা শব্দ ভেসে আসছে কানে। পদ্মজা দুরু দুরু বুকে শব্দ লক্ষ্য করে তাকায়। কিছুটা দূরে একটা লোক উবু হয়ে বসে আছে, সম্ভবত প্রস্রাব করছে। পদ্মজা প্রস্তুত হয় লোকটির পেছন থেকে আক্রমণ করার জন্য, কিন্তু অগত্যা কারণে তার হাত কেঁপে ওঠে। সে কাউকে প্রাণে মারতে পারবে না। সেই সাহস হচ্ছে না। একটা খুন করেছে ভাবতেই তার গা কেঁপে ওঠে। সেদিন খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছিল। সে যেন ছিল অন্য এক পদ্মজা। সেই পদ্মজাকে সে নিজেও চিনত না। পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খোঁজে। লোকটি উঠে দাঁড়ায়। পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আড়াল থেকে উঁকি দিয়ে রুদ্ধশ্বাস তাকিয়ে থাকে লোকটির দিকে। লোকটির মুখ স্পষ্ট, অবয়ব শুধু স্পষ্ট। লোকটি চলে এদিকে এগিয়ে আসছে। পরনে লুঙ্গি ও সোয়েটার পরা, মাথায় টুপিও রয়েছে। লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি। তবুও পদ্মজার নিঃশ্বাস আটকে যায়। সে রামদা শক্ত করে ধরল। লোকটি তার কাছে আসতেই সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে। লোকটার রামদা এক পাশে আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। গোঙানির শব্দ করে হাত পা দাপড়াতে থাকলো। সেকেন্ড কয়েক পর দেহ নিস্তেজ হয়ে যায়। পদ্মজার বুক ফুঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসে। তবে লোকটাকে কাঁচা খেলোয়াড় মনে হলো। এক আঘাতে কুপোকাত। পদ্মজা একবার ভাবল টর্চের আলোয় মুখ দেখবে। তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি উৎপাতা বিপদ তার উপস্থিতি টের পায়, এগিয়ে আসে, তাই আর টর্চ জ্বালালো না। সে নিথর দেহটিকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। বাতাসের শাঁসা শব্দ, ঝিঁঝি পোকার ডাক আর অশরীরীর মতো দাঁড়িয়ে থাকা গাছপালা আর রাতের অন্ধকার বারবার পদ্মজাকে গা হিম করে দিচ্ছে। পদ্মজা প্রমোদ গুণে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে।
বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো। সামনে কোনো গাছ নেই। জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন? এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একদমই খোলা তাও না, জংলি গাছপালা রয়েছে, তবে একটু অন্যরকম। লতাপাতার মাঝে ঝোপ বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে। বিপদের কথা ভেবেও পদ্মজা ঝুঁকি নিল। সে পা বাড়ালো সামনে। কয়েক কদম এগোতেই জুতা ভেদ করে কাঁটা ফুটে পায়ে। আঘাতে আবার আঘাত লেগেছে। ব্যথায় পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যায়। সে কাঁটা বের করার চেষ্টা করে। চোখ দিয়ে টপ টপ করে জল বেরিয়ে রক্ত জবা ঠোঁট দুটি জলে ভিজে যায়। মৃদুল এদিক ওদিক দেখে বলল, লিখন ভাই, চলো চইলা যাই। অসহনীয় যন্ত্রণায় লিখনের কপাল বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেসবকে তোয়াক্কা করে সে বলল, পদ্মজার খোঁজ নিতে হবে আগে। মৃদুল বুঝতে পারে না কি করবে সে। লিখনের হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে মোড়ল বাড়িতে গিয়েছিল। পূর্ণার চোখ মুখ ফোলা, যাতা অবস্থা। অনেক কান্নাকাটি করে পদ্মজার জন্য। পূর্ণা আশ্বস্ত করেছে তার বোন ভালো নেই। মৃদুলেরও তাই মনে হয়। সে যেতই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো, তখন লিখন ভাই আসে। তার শুটিং শেষের দিকে, সপ্তাহখানেক পর ঢাকা ফিরবে, তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল। পূর্ণাকে ওভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে। তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে। লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করল। সে বলল ঢুকতে দিবে না। লিখন মৃদুলের কথা শুনে না, চলে আসে হাওলাদার বাড়িতে। পিছু পিছু আসে মৃদুল, কিন্তু দুর্ভাগ্যজনক দারোয়ান গেটের ভেতরেই ঢুকতে দিল না লিখনকে। তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করল, তারা বাড়ির পেছনে ভাঙা প্রাচীর পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকবে। লিখন প্রথম রাজি না হলেও পরে রাজি হলো। সে চিন্তিত হয়ে পড়ে। পদ্মজার খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না। এত বয়সে এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়েছে, তাও বিবাহিত মেয়ে। এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তার সমাজের চোখে খারাপ। এই সমাজের জন্য সে পদ্মজার থেকে নিজের এত দূরত্ব রাখে, যাতে কোনো খারাপ কথা, কোনো দুর্নাম পদ্মজার ছুঁতে না পারে। পদ্মজার যেন অস্বস্তি না হয়। সেই পদ্মজার নাকি 4 দিন ধরে খোঁজ নেই। মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেয়া হচ্ছে না। লিখনের মাথায় রগ দপদপ করতে থাকে। আধার নামতেই দুজন হাওলাদার বাড়ির পেছনে ভাঙা প্রাচীর দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাড়ির পেছনে যে জঙ্গল, সেই জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারদিকে গোল করে প্রাচীর দেওয়া। তাই পেছনের প্রাচীর দিয়ে তারা আগে পশ্চিম দিকে জঙ্গলে পা রাখে। মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে, তাই সে জানতেও এদিকে বড় বড় কাঁটা আছে, যা পথে রোধ করা। এই জন্য সে রামদা নিয়ে এসেছে, যা লিখনের হাতে ছিল। লিখন অসাবধানবশত কাঁটার লতাপাতা আটকে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে, ফলে ক্ষত সৃষ্টি হয়। গল গল করে বেরিয়ে আসে রক্ত। রক্তের হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল, ভাই, রক্ত তো বন্ধই হইতেছে না, কি করা যায় বলো তো? আসো চইলা যাই। বাজারে যাইবা, নয়তো ডাক্তারের বাড়িতে নিয়ে যাব। ব্যস্ত হইও না মৃদুল। লিখন এক জায়গায় বসে পড়ে। তার অন্দরমহলের বাম দিকে আছে। মৃদুল হাত থেকে টর্চ নিয়ে লিখনের চারদিকে কিছু দেখল। তারপর বলল, ওই যে দেখা যাচ্ছে, ওই পাতাটা নিয়ে আসো। আচ্ছা ভাই। মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে। তারপর কচলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগায়।
লিখন বলল, হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমরা চইলা যাইলেই পারতাম। পদ্মজার খোঁজ না নিয়ে কিভাবে যাই? পদ্মজা ভাবিল, এত ভালোবাসো ভাই? আবার কারো এমন অবাক করে আমারে। লিখন মুচকি হেসে বলল, এসব বলো না মৃদুল, এসব বলতে নেই। সত্যি কথা কইতে ডর কিসের? লিখন ঠোঁটে হাসি রেখে উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে বলল, বিবাহিত নারী নিয়ে এইসব বলতে নেই। সমাজের ভালো চোখে দেখে না। সমাজে আমি জুতা মারি। তোমার বয়স বাড়ছে ঠিকই, জ্ঞান হয়নি। বলতে বলতে লিখন অন্দরমহলের পিছনে এসে দাঁড়ালো। গা হির করা ঠান্ডা বইছে, তার পরনে শীতবস্ত্র নেই, ঠান্ডায় জমে যাচ্ছে সে। মৃদুল বলল, এই কথা আমার আম্মাও বলে। এইসব কথা বাদ দাও এখন। শোনো, আমরা বাড়ির সামনে যাব নাকি পিছন থেকেই কিছু করব? লিখনের ভাব গতি বোঝা যাচ্ছে না। মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্তর্মহলের 2 তলায় তাকায়, পদ্মজার ঘরের জানালার দিকে। প্রশ্ন করল, পিছনে কি করার আছে? পদ্মজার ঘরের জানালার পাশে রেন্ট্রি গাছটা দেখাচ্ছে। গাছে উঠে উকি দিয়ে পদ্মজাকে দেখা যাবে, কথা বলেও যাবে। উঠতে পারো গাছে? আরে পুরুষ মানুষ হয়েছে কি জন্য? তাহলে গাছে উঠবো আমরা। একবার সামনে দিয়ে চেষ্টা করা উচিত। তুমি যাও, গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি। মৃদুল মুখ কালো করে বলল, দিবে না। আবার অপমান হতে ইচ্ছে করছে না। তাহলে চলো গাছে উঠি। মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল, তুমি যখন কইছো আমি যাব। লিখন হাসল। পূর্ণার মতোই মৃদুলের স্বভাব। পূর্ণাকে যে কারণে ভালো লাগে ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে। মৃদুল চলে যায়। লিখনের কথাটা ব্যথা করছে। সে 2 হাত কপালে, মৃদুলের মাথাটা ব্যথা করছে। সে 2 হাত কপালে চেপে ধরে পদ্মজার ঘরের জানালার দিকে তাকিয়ে ভাবে, একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এইভাবে প্রাচীর ডিঙিয়ে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আসাটা হয়তো কারো চোখে পাগলামি মনে হবে, কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব। পদ্মজা ভালো আছে ভেবেই সে মানসিকভাবে ভালো থাকে। এই কথা ঠিক। পদ্মজার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিনচিন ব্যথা হয়। তবে এটাও ঠিক, পদ্মজার সুখ দেখে সে শান্তিও পায়, বেঁচে থাকার মানসিক মনোবল পায়। আশা থাকে মনে আছে, বেঁচে আছে পদ্মফুল। চাইলেই দূরে থাকা যাবে, চাইলেই কথা বলাও যাবে, কিন্তু যদি না থাকে তবে। মৃদুল এসে জানালো, শালার বেটা দুলাভাই নাই, কেউই নাই দরজার সামনে। লিখন বলল, তাহলে চলো সামনে দিয়ে যাই। আমরাও কেমনে গিয়েছিলাম এইভাবে লুকিয়ে বাড়ির পেছন দিয়ে। লিখন হাসলো, স্নান হাসি। সে এগিয়ে গেল, সাথে মৃদুল। দুজন অন্দরমহলে প্রবেশ করেছে নির্বিঘ্নে, কোনো বাধা আসেনি। আমিনা সদর ঘরে বসেছিলেন। তিনি লিখনকে দেখে বললেন, তুমি এইখানে কেড়ে আইছো? মৃদুল ঘরে ঢুকে বলল, ফুফু আম্মা, পদ্মজা ভাবি কই? আমিনা বসা থেকে দাঁড়িয়ে পড়লেন, মৃদুলের কাছে এসে আদুরে গলায় বলল, কই আসেনি বাপ? তোর ফুফায় বকছে বইলা চলে যাবি কেন? আমি তোর ফুফু আম্মা আছি না? তুই এইখানে থাকবি যতদিন ইচ্ছা থাকবে। মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে বলল, ধুর, বাদ দেও এসব কথা। তোমার জামাই একটা ইবলিশ, ইবলিশের ধার কাছে মানুষের থাকতে নেই। আমিনা মৃদুলের মুখে ছুঁয়ে বলল, এমন কয় না বাপ। আদর পেয়ে আরো এখন কও তো পদ্মজা ভাবি কই? ঘরেই আছে। ভাবি কি শরীর ভালো আছে? আমিনা কোনো মুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলে, তারপর বলল, হ ভালো। আচ্ছা ফুপু আম্মা, আমার উপর পরে যাইতেছি। আমিনা লিখনের দিকে আঙুল
তাক করে তীক্ষ্ণ স্বরে বলল, এই সেরা যাইব। লিখন চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। পরপুরুষ হয়ে পদ্মজার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধহয়। মৃদুল তো ওই বাড়ির আত্মীয়, সে গেলে সমস্যা নেই। মৃদুল কিছু বলার পূর্বে লিখন বলল, আমি এখানে বসি, তুমি যাও। না ভাই, তুমি আইবা। আরে মৃদুল যাও তো। মৃদুল সিঁড়িতে পা রাখে। আমি না ভাবছেন পদ্মজা তো ঘরেই আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এরকম সময়ে যদি পদ্মজার নিচে নেমে আসে, লিখনের সাথে কথা বলে, আর এ খবর কোনোভাবে খলিল হাওলাদারের কানে যায়, তবে তার রক্ষে নেই। তিনি উঁচু কণ্ঠে ডাকল, মৃদুল রে। মৃদুল তাকালো। আমি না, জানেন না পদ্মজা সত্যিই যে ঘরে নেই। তিনি মিথ্যাভাবে বললেন, পদ্মজা তো ঘরে নাই। লিখনের উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কেন, কোথায় গিয়েছে? আমিনা নির্বিকার কণ্ঠে বলল, আমি কি তা কইতাম, গেছে কোনো কামে। মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো। ভাবি এক লাফ গেছে। আমিনা আর একটা মিথ্যা বললেন, না, একলা যায় নাই, আমিরের লগে গেছে। মৃদুল উৎসুক হয়ে জানতে চাইল, আমির ভাই বাড়িতে আইছিল? আমি যে দেহি নাই, বলছি জরুরি কোনো কামে ডাকতে গেছে। ফুপু আম্মা অন্তর্মহলে নজরদারিতে আছিল কেন, আমারে ঢুকতে দিল না। আমিনা তৃতীয়বারের মতো মিথ্যা বললেন। আমির তো ঢাকাতেই গিয়েছিল, কইল রাইতে আইছে। আমির নেই, এজন্য পদ্মজা লিখনের কথা কেড়ে নিয়ে বলল, বুঝতে পেরেছি, সিকিউরিটি মানে নিরাপত্তা দিতে গিয়েছিল। আর আসিয়া তো গ্রামে। আমির পদ্মজার খুব ভালোবাসার শেষ শব্দ তিনটি মনি চিৎকার করেছে। মৃদুল আফসোসে করে বলল, ধুর, দেখা হলো না, আসি চাচি। মৃদুল লিখন বেরিয়ে আসে। মৃদুল বলল, পদ্মজা ভাবির চিঠি দেখায় মনে হয়নি এত সহজ ব্যাপার। পদ্মজা একটা রহস্যময়ী, মায়াময়ী, তাই বোধহয় রহস্য রেখে চিঠি লিখেছে। আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে, নিশ্চয়ই পদ্মজা ভালো আছে। মৃদুল গম্ভীর মগ্ন হয়ে কিছু ভাবছে। সে লিখনের কথার জবাবে বলল, তবু আগামীকাল পদ্মজা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসবো না হয়। মৃদুল লাফিয়ে উঠে বলে, এটাই ভাবছিলাম। লিখনের হাতের রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মৃদুল বলল, ভাই সাইকেল নিয়ে আসি, এ অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হবে না। লিখন সায় দিল। মৃদুল আলোক ঘর থেকে সাইকেল নিয়ে আসে। মৃদুলের সামনে, লিখন পিছনে বসল। তাদেরকে দারোয়ান দেখে অবাক হয়, তবে বেশি কিছু বলতে পারেনি। মৃদুল হুমকি ধমকি দিয়ে বেরিয়ে পড়ে। রাতের স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করল তার বুকের সূক্ষ্ম ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে। খ্যাতিমান সুদর্শন ধনী লিখন শাহ, যে সবসময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে, তাদের দেখে সবার কত সুখী মনে হয়। কত যুবক স্বপ্ন দেখে লিখন শাহর অবস্থায় আসবে, কিন্তু তার কি কখনো জানবে লিখন শাহ সর্বক্ষণ বুকের ভেতর বিষাক্ত সূচ নিয়ে হাসে। সে সূচের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না। পদ্মজা চারদিকে হাঁটছে, কিন্তু চোখে পড়ার মতো কিছু পাচ্ছে না। কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে? কিছুই তো নজরে আসছে না। পদ্মজা জংলি লতাপাতার উপর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। শিশিরের জলে পায়ের তালু থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে। পা ভেজা অবস্থায় জমে যাওয়ার উপক্রম।
থেকে থেকে কাছে কোথাও শিয়াল ডাকছে। পদ্মজার বুক ধকপক করছে। মনে হচ্ছে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে, ছিঁড়ে খাবে দেহ। ভাবতেই পদ্মজার গা শিউরে ওঠে। সে ঢোক গিলল, তারপর আয়তুল কুরসি পড়ে বুকে ফু দিল। আয়তুল কুরসি যতবার সে পড়ে ততবার নিজের মধ্যে একটা শান্তি অনুভব করে, ভরসা পায়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হয়নি। সে সামনে এগোতে এগোতে এক সময় আবিষ্কার করলো তার পায়ের নিচে মাটি, বদল অন্যদিকে আছে। চমকে পদ্মজার মস্তিষ্ক 4 গুণ গতিতে সচল হয়ে উঠল। সে পায়ের নিচে পাতাগুলো সরাতে গিয়ে দেখল এই লতা পাতাগুলোর শেকড় নেই। পদ্মজা দ্রুত গতিতে সব লতা পাতা সরালো। তখনই আবছা আলোয় চোখে ভাসে ওঠে লোহার মেঝে। পদ্মজার মুখে একটা গাঢ় বিস্ময়ের ছাপ প্রতীয়মান হয়ে উঠল। তার উত্তেজনা বেড়ে যায়। শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করেছে। লোহার মেঝেতে খুব একটা বড় নয়। পদ্মজা টর্চ জ্বালায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এক পাশে ছিদ্র রয়েছে। মনে হচ্ছে এখানে চাবি ব্যবহার করা হয়। চাবিতে পদ্মজার মাথায় এলো আলমগীরের দেওয়া চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের 2 ভাঁজ থেকে চাবিটা বের করলো। প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। বিসমিল্লাহ বলে চাবি ছিদ্রে প্রবেশ করলো এবং কাজও করে। পদ্মজা বিস্ময়ে বাকহারা হয়ে পড়ে। কি হতে চলেছে? সে লোহার এই অংশটি 2 হাতে তোলার চেষ্টা করল। যতই ভারী ভেবেছে ততটা নয়। পদ্মজা লোহা ভাবলেও এটা বোধহয় লোহার নয়। ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করলো এটা একটা দরজা, গুপ্ত কোনো ঘরের দরজা। সে আতঙ্কহীন হয়ে যায়। নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। পদ্মজা তার কাঁপতে থাকা পা এগিয়ে দেয় ভেতরে। সে ভয় পাচ্ছে না তা নয়, খুব ভয় হচ্ছে। এমন আচমকা ঘটনার সম্মুখীন তো আগে হয়নি। সিঁড়ি ভেঙে সে অনেক দূর অবধি নেমে আসে। ভীষণ ঠান্ডা এদিকে। মনে হচ্ছে সব স্বপ্ন। কোনো রূপকথার গল্পের রহস্য পুরীতে এসে গেছে সে। চোখের সামনে ভেসে ওঠে আরেকটি দরজা। এই দরজা অদ্ভুত ধরনের। তাদের ঢাকার বাড়ির হুবহু একই রকমের দরজা আছে। এই দরজা আড়ালে সে যাই হয়ে যাক, বাইরে শব্দ আসে না। পদ্মজা স্পষ্ট একটা সন্দেহে বিভোর হয়ে ওঠে। সে দরজাটি খুলতে আলমগীরের দেওয়া চাবিটা কাজ করে। পদ্মজা চাবিতে চুমু খেয়। এতে গুরুত্বপূর্ণ চাবি আলমগীরের তাকে দিল কেন? এসব ভাবার সময় এখন নয়। বাকিটুকু তাকে দেখতে হবে। দরজা খুলে অন্য একটা অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলো ধাক্কা খেল। পদ্মজা কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখ অস্পষ্ট বিস্ময়সূচক শব্দ করল। তারপর ধীরে ধীরে পিটপিট করে তাকালো। চারদিকে রং বেরঙের বাতি জ্বলছে। এই বাতিগুলো তার চেনা, তাদের বাড়িতে আছে। যখন বিদ্যুৎ থাকে না, ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে। 2 দিকে আরো 2টা দরজা। প্রথম দরজায় লেখা স্বাগতম, দ্বিতীয় দরজায় লেখা ধরক্ত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদ্মজা আর 1 মুহূর্ত দাঁড়ালো না। দ্বিতীয় দরজার দিকে হেঁটে আসে। এটার কোনো আলো নেই, এটার কোনো তালা নেই। তাহলে খুলবে কি করে? পদ্মজা ধাক্কা দিল, সাথে সাথে খুলেও গেল। পদ্মজার মুখ হা হয়ে যায়। তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। এ কোথায় এসেছে সে? আর কি ফিরতে পারবে না নিজ ঘরে? আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদ্মজা রক্তহীন হয়ে যায়। এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে?
কত কষ্ট যন্ত্রণায় সেই কান্নায় বেগ বাড়ছে, যেন কেউ বিরতিহীনভাবে আঘাত করছে। পদ্মজা দুই হাত ছুরি ও রামদা শক্ত করে ধরল। তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে। যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে। পদ্মজার নিঃশ্বাস আটকে যাচ্ছে। সে চলে এসেছে খুব কাছে। চোখের সামনে আরেকটি ঘরের দরজা। দরজাটা একটু খোলা। সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভিতরে তাকায়, আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অবধি শিরশির করে ওঠে। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে পারল। মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে। বিবস্ত্র অবস্থায় ৫-৬টি মেয়ে হাত জোর করে কাঁদছে। তাদের শরীর রক্তাক্ত। তাদের সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ। গায়ে শার্ট নেই, প্যান্ট নেমে আসে নাভির অনেক নিচ অব্দি। তার হাতে বেল্ট। সম্ভবত বেল্ট দিয়ে মেয়েগুলোকে আঘাত করছিল। প্রশস্ত উষ্টপুষ্ট শরীরের গড়নের মানুষটিকে চিনতে পেরে পদ্মজার বুকের পাঁজর টন টন করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা। বিকট শব্দ হয়। সেই শব্দ অনুসরণ করে উপস্থিত মানুষগুলো চোখ পড়ে দরজার দিকে। পদ্মজা ধপ করে বসে পড়ে মাটিতে। শরীরের সবটুকু শক্তি দিয়ে নিমিষেই কে যেন চুষে নিয়েছে। পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জ্বলন্তের মতো জ্বলজ্বল করে ওঠে। কপালের শিরা ভেসে ওঠে। হিংস্র চাহনি আর ভয়ঙ্কর হয়ে যায়। সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূরে চলে এসেছে। পদ্মজা বিস্ময়ভাবে ছলছল চোখ দুটি সেই মানুষটির দিকে তাক করে স্পষ্ট স্বরে বলল, ছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।